হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা ভিডিও সম্পূর্ণ একটা ওআইটিসি স্পিকিং কোর্স নিয়ে হাজির এবং আমি একবারে 0 থেকে হিরো অর্থাৎ একবারে 0 পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সম্পূর্ণ বিষয়গুলোর উপরে একটা পূর্ণাঙ্গ সিরিজ তৈরি করছি অর্থাৎ পূর্ণাঙ্গ একটা ভিডিওর লিস্ট তৈরি করছি। এবং সেগুলো আসলে আমি একসাথে দিয়ে দেব এবং তোমাদের কাজ হচ্ছে যে অনেকেই আসলে আমাকে কোয়েশ্চন করছে রিসেন্টলি যে ভাই আমার তো স্পিকিং খুব দুর্বল, আমি ওআইটিসি স্পিকিং এর জন্য কিভাবে প্রিপারেশন নেব? আবার অনেকে স্পিকিং এ ভালো বা অনেকে আসলে ইংলিশ লেভেলটা ভালো, বাট তারপরে কি হচ্ছে যে ওয়াইটিসি স্পিকিং এর তারা গাইডলাইন জানে না বা ওয়াইটিসি স্পিকিং এর ফরম্যাটটা জানে না। কিভাবে আসলে ওয়াইটিসি স্পিকিং এর জন্য প্রিপারেশন নিতে হবে বা কোন জিনিসগুলো পড়তে হবে বা কোন জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত ওয়াইটিসি স্পিকিং এর জন্য, সেই জিনিসগুলো আসলে আমরা অনেকেই অবগত নই। সো সেজন্য আসলে আমি চেষ্টা করব এই ভিডিও সিরিজে সম্পূর্ণ বিষয়গুলো দেওয়া, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভিডিও এবং সেগুলো আসলে পূর্ণাঙ্গ ডিটেইলস যতটুকু দেওয়া যায়, যতটুকু আমার সামর্থ্য আছে, যতটুকু আমি দিতে পারবো সেগুলো দেব একবারে। তোমরা আসলে এই ভিডিওগুলো দেখে ফেললে আমার বিশ্বাস যে তোমরা আসলে আর কোথাও আটকাবে না। অর্থাৎ তোমাদের আসলে পার্ট 1 রিলেটেড বা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চন থাকবে না তোমাদের মাথায়। তোমরা খুব ইজিলি নিজেদেরকে বাসায় মানে ১ সপ্তাহ বা ১০ দিন যদি তোমরা ভালোভাবে পড়ালেখা করো এবং এই ভিডিওগুলো দেখে সে অনুযায়ী যদি ফলো করো, তাহলে আমার বিশ্বাস যে ১ সপ্তাহ ১০ দিনের বেশি লাগার কথা না ওআইটিসি স্পিকিং। যদি তুমি আমার ফর্মুলাগুলা, আমার মেথডগুলো যদি ফলো করো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজে তোমাদের ডিজায়ার স্কোর অর্থাৎ তোমাদের কাঙ্ক্ষিত স্কোর ৫ অথবা ৬ বা ৭ এ পৌঁছে যাবে। সো আর দেরি না করে আজকে আমি শুরু করব পার্ট 1 এর ভিডিও দিয়ে এবং আমি সম্পূর্ণ ভিডিওগুলো একসাথে দিয়ে দেব। অর্থাৎ ১০ থেকে ১২ টা ভিডিও হবে। তোমাদের কাজ হচ্ছে যে ১০ থেকে ১২ টা ভিডিও দেখা এবং একসাথে না দেখা। অর্থাৎ পার্ট 1 এর ভিডিওগুলো শেষ করার সাথে নোট করা। নোট করে সেই অনুযায়ী তোমাদের বাসায় বসে পড়া এবং পার্ট 1 এর ভিডিওগুলো যে সময় তোমাকে শেষ হয়ে যাবে, অর্থাৎ পার্ট 1 সম্পর্কে তোমার প্রিপারেশনটা শেষ হয়ে যাবে, তখন তোমার একটা মক টেস্ট দেওয়া। তোমার বন্ধুর কাছে একটা মক টেস্ট দেওয়ার পর যখন তোমার বন্ধু স্যাটিসফাই, তোমার বন্ধু বা তুমি যে কাজটা পরীক্ষা দিছো, আমার কাছে দিলে ভালো, তুমি যদি কারো কাছে দাও সমস্যা নাই। এটা কোনো বিগ ডিল না। তুমি যার কাছে পরীক্ষা দিছো তার কাছে গিয়ে বলবা যে ভাই আমার পার্ট 1টা দেখেন তো, পার্ট 1 এ আমার কয়েকটা কোয়েশ্চন করেন, আমি যদি এগুলোর আনসার দিতে পারি কিনা। তো তোমার যখন দেখা যাবে পার্ট 1 এর কোয়েশ্চনগুলো আনসার হয় ঠিক হয়ে গেছে, দেন হচ্ছে পার্ট 2 তে মুভ করবা এবং পার্ট 2 ভিডিওগুলো দেখবা। তারপরে হচ্ছে পার্ট 3 ভিডিওগুলো দেখবা এবং সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চনগুলো মেক করে প্রিপেয়ার করা এবং পার্ট 3 শেষ করার পর পার্ট 4 এ মুভ করবা এবং পার্ট 4 এর ভিডিওগুলো দেখবা। আমার রিকোয়েস্ট থাকবে যে পার্ট 1 এন্ড পার্ট 4 টা তোমরা আগে দেখে নিতে পারো। এগুলো তো আর পরীক্ষা দেওয়ার আগে তোমরা প্রিপেয়ার হয়ে নিতে পারো। সো পার্ট 1 ক্লিয়ার হওয়ার পর পার্ট 4 এর ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সেই নোট করে তারপর সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া এবং চেষ্টা করা যে নিজ থেকে কোয়েশ্চন গুলো মেক করা। আমি সবগুলো বিষয় আসলে আমি পার্ট 4 এর ভিডিওতে বলে দেব। আর দেরি না করে আজকে আমরা চলুন যে দেখি পার্ট 1 এ কি ধরনের কোয়েশ্চন গুলো করে থাকে এবং পার্ট 1 এর জন্য আসলে আমরা কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত। সো প্রথমে যে কোয়েশনটা আসলে আমাদের মাথায় আসে যে ভাই পার্ট 1 এর কোয়েশন গুলো কি ভ্যালু ক্রিয়েট করে বা পার্ট 1 এ আসলে ভালোভাবে আনসার না দিতে পারলে কি নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। অর্থাৎ আমাদের পার্ট 1 এর আমরা যদি অনেক সময় দেখা যায় যে ভাই এগুলো তো পার্সোনাল কোয়েশন বা জেনারেল কোয়েশন। সো এই কোয়েশন গুলোর আনসার যদি আমি ভালোভাবে নাও দেই তাহলে তো আমার স্কোরে এফেক্ট ফেলার কথা না, যে আমার স্কোরে নেগেটিভলি তো কোনো প্রভাব ফেলার কথা না, কারণ হচ্ছে এগুলো তো বেসিক। সো তারপর আমি স্কোরে যাওয়ার আগে বা স্কোর কথাটা যাওয়ার অর্থাৎ ওয়াইটিসি পয়েন্টে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই যে আপনার যখন পার্ট 1 টা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেজ অর্থাৎ প্রথম দিকে। প্রথমে যদি তুমি কারো সাথে কথা বলে, যখন তুমি কারো সাথে তোমার বন্ধুর সাথে কথা বলো বা কারো একজনের সাথে কথা বলা, প্রথমেই কিন্তু ও যদি ভালো গালাগালি দিয়ে শুরু করে কথা বলা বা ও যদি অস্পষ্টভাবে কথা বলে, তোমার কাছে আসলে ওই জিনিসটা আসলে অগোছালো ভাবে কথা বলে, তখন আসলে তোমার কাছে বিরক্তিকর লাগবে বা তুমি মনে করে নিবা যে আসলে ও গুছিয়ে কথা বলতে পারে না বা আসলে এই লেভেলের না। অর্থাৎ তুমি যে লেভেলের চিন্তা করতেছো বা তুমি মনে করছিলে যে একটু মডার্ন টাইপ হবে এরকম। বাট ও যদি জিনিসটা কিন্তু শুরুতেই তুমি কিন্তু একটা অ্যাজাম্পশন, তুমি একটা মানুষকে দেখে তো শুরুতেই কিন্তু আমরা একটা নোশন একটা ডেভেলপ, আমাদের আইডিয়া একটা ডেভেলপ করে নেই। সো তোমার যদি পারফরমেন্সটা ভালো হয় তাহলে দেখা যাবে তুমি এক্সামিনারকে সামহাও ইমপ্রেস করে ফেলতেছো। এক্সামিনার তখন মনে করবে পারফরমেন্সের কোয়েশ্চেন গুলো ভালোভাবে আনসার দিতে পারো, তখন মনে করবে যে না, ইউ আর ক্যাপেবল অফ গেটিং 6 অর 7, তোমার ডিজায়ার স্কোর পাওয়ার জন্য তুমি আসলে দক্ষ। এখন যদি তুমি পার্ট 1 এর বেসিক কোয়েশ্চেন গুলো আনসার না দিতে পারো, তাহলে দেখা যাবে যে এক্সামিনার মনে করে নিবে যে আসলে এটা বং বাং স্টুডেন্ট, যে অতটা ভালো না, হয়তোবা মানে জাস্ট ট্রাইং টু গেট এনি স্কোর, মানে একটা স্কোর পাওয়ার জন্য হয়তোবা পরীক্ষা দিচ্ছে বা আসলে ও জাস্ট চেষ্টা করতেছে, এরকম একটা টাইপের স্টুডেন্ট। এবং সেকেন্ডলি হইতেছে পার্ট 1 টা কেন আবার গুরুত্বপূর্ণ। তো পার্ট 1 টা হইতেছে প্রথম দিকের এক্সাম, যেটা আমি আগে বললাম। সো আমরা প্রথমে এক্সাম শুরুর প্রথম দিকে আসলে আমরা অনেক নার্ভাস থাকি। সো নার্ভাস কাটানো মানে এই পার্ট 1 টা আসলে জেনারেল কোয়েশ্চন করে জাস্ট নার্ভাস কাটানোর জন্য। সো আমরা যদি এই জেনারেল কোয়েশ্চন গুলো বা এই বেসিক কোয়েশ্চন গুলো আনসার না দিতে পারি,
তখন দেখা যায় যে আমরা আসলে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ গিয়ে ভালো পারফর্ম করতে পারতেছি না। আমাদের মাথায় সবসময় খেলবে একটা জিনিস যে পার্ট 1 এর বেসিক কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারলাম না। তখন আসলে তোমার মাথায় শুধু রিগ্রেট ফিল, তোমার মনে শুধু যে অনুশোচনা কাজ করবে যে পার্ট 1 এর এই সাধারণ কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারলাম না, তাহলে আমি পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এ গিয়ে কি করব? সো এইজন্য আসলে পার্ট 1 টা গুরুত্বপূর্ণ এবং পার্ট 1 খুব ইজি এবং সিম্পল। আসলে পার্ট 1 এ 4 থেকে 5 টা কোয়েশ্চেন করে থাকে। এই কোয়েশন গুলো আসলে তোমার পার্সোনাল লাইফ রিলেটেড। তুমি কোথাও এই যে পার্সোনাল কোয়েশন যেমন অকুপেশন, তোমার পেশা কি? তুমি যদি চাকরিজীবী বলে থাকো তাহলে তোমার পেশা রিলেটেড কোয়েশন করে রাখবে। বা তুমি যদি এডুকেশন স্টাডি করে থাকো এডুকেশন রিলেটেড, না হলে তোমার হোম টাউন রিলেটেড, অথবা কারেন্ট লোকেশন, অথবা তোমার ফ্যামিলি রিলেটেড, অথবা হবিস, তোমার হবি রিলেটেড, বা লেজার টাইম, ফিউচার প্ল্যান, ইউকে এডুকেশন। এই যে কয়েকটা টপিক, এই টপিকের বাইরে আসলে যায় না। সো এই হইতেছে যে ওভারঅল টপিক। আজকে আমরা প্রথমে বেসিক কোয়েশন, এই যে কয়েকটা নেম, পার্সোনাল কোয়েশন গুলো, তারপর হচ্ছে যে এডুকেশন রিলেটেড, বা এই যে আমি বললাম যে এই কোয়েশন এর ভাড়া যাওয়ার কথা নাই, মোস্ট প্রবাবলি এইগুলোর ভিতরে থাকে। এবং লেজার টাইমে যদি তোমার, আমি লেজার টাইম যখন কথা বলবো, যখন লেজার টাইম রিলেটেড কি ধরনের কোয়েশন গুলো হতে পারে সেগুলো বলে দেবো। আজকে আমরা চেষ্টা করবো যে বেসিক কোয়েশন একবার, মানে এক্সাম শুরু হওয়ার আগে যে 100% যে সবার ক্ষেত্রে যে কোয়েশন গুলো মিলে, অর্থাৎ তুমি এক্সাম ফেস করে প্রথম দিকে যে কোয়েশন গুলো ফেস করবে সেগুলো আসলে জেনে রাখা ভালো। এবং সেগুলো আসলে জেনে রাখলে তোমরা স্মুথলি আনসার গুলো দিতে পারবে। তোমাদের কাছে আসলে এই ওয়ার্ড গুলো যদি পরিচিত থাকে তাহলে মনে করবে যে না আসলে এগুলো আমি জানি এবং এগুলো আনসার দিতে পারবে। এখন যদি প্রথমেই গিয়ে যদি এগুলো যদি তুমি এমন কয়েকটা ওয়ার্ড শুনলা বা কয়েকটা সেন্টেন্স শুনলা যেগুলো আসলে তুমি কখনো শুনে নাই, তখন আসলে তুমি সামহাউ একটু ভয় পেয়ে যাবা। সো সেজন্য আসলে গুড আফটারনুন বললে, তুমি যদি বাংলাদেশে যদি গুড আফটারনুন থাকে তাহলে গুড আফটারনুন, বাংলাদেশে যদি গুড মর্নিং থাকে তাহলে তুমি গুড মর্নিং। বাংলাদেশের অনুযায়ী তুমি জাস্ট একটা বললে হবে যে এখানে সঠিক হতে হবে বা ভুল হতে হবে। ভুল হলে এমন কোনো কিছু না, জাস্ট ফর্মালিটি। এখানে জাস্ট একটা গ্রিটিং এর ব্যাপার স্যাপার বা একটা সম্বোধনার ব্যাপার। তারপর হচ্ছে ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস, আই এম হিয়ারিং ইউ। জাস্ট তোমার ল্যাপটপটা চেক করা হচ্ছে এখানে। সো এই কোয়েশ্চেন গুলো আসলে ক্যান ইউ হিয়ার মি বললে তুমি বলতে পারো আই ক্যান হিয়ার ইউ, অথবা হতে পারো যে আই এম হিয়ারিং ইউ। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর নেম? সো তারপর হচ্ছে আমরা অনেকেই বলার চেষ্টা করি যে অনেক লম্বা করে। সো আমি আমার প্রথম দিকে তোমরা আসলে জাস্ট সিম্পল থাকার চেষ্টা করবে। যত সিম্পল থাকবে দেখা যাবে যে তোমরা আসলে ভুল করার সম্ভাবনা সত্যই কম। সো যত সিম্পলিসিটি বজায় রাখা প্রথম দিকে, একবারে শুরুর দিকে জাস্ট সিম্পলিসিটি, যে হোয়াট ইজ ইউর নেম বলে তুমি বলবা যে দিস ইজ ইসমাইল আলী, আমার নাম বললে, বা তোমার দিস ইজ সৌরভ আহমেদ, বা দিস ইজ হাসত্তার মিয়া, তুমি যার ইচ্ছা। তারপর কোয়েশ্চনটা হবে যে হোয়াট শুড আই কল ইউ? বাদে তুমি বললা যে ইয়া ইউ ক্যান কল মি আলী, বা ইউ ক্যান কল মি সত্তার। এরকম তুমি জাস্ট একটা নাম বলে দিলা। তুমি এখন হয়তোবা তুমি অনেকে বলে যে ভাই আমাকে যখন নাম বলবে তখন আসলে আমি একসাথে বলে দিব। তোমার ইচ্ছা। বাট আমার সাজেশন থাকবে যে সিম্পল থাকা। জাস্ট ১ম এ নাম জিজ্ঞেস করলে নামটা বলবে। তারপরে কোয়েশ্চেন বলে যে হোয়াট শুড আই কল ইউ? দেন বলবা যে ইউ ক্যান কল মি সত্তার। বা এখানে আর কোনো কিছু এড করা লাগবে না। মাই ফাদার কল মি সত্তার, মাই মাদার অলসো কল মি সত্তার। এরকম আসলে এসব বলার কোনো প্রয়োজন নাই। জাস্ট নাম শুনতে চাচ্ছে। এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। জাস্ট সিম্পলি বলবা যে ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি কি সত্তার, বা ইউ ক্যান কল মি আলী। তারপর হচ্ছে গিয়ে প্লিজ শো ইউর পাসপোর্ট। পাসপোর্টটা শো করার সময় জাস্ট পাসপোর্টটা শো করবে, এরকম পাসপোর্টটা শো করবে। সো আমরা আসলে কি যে প্র্যাকটিক্যালি আমি দেখে নিই। জাস্ট গিভ মি 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে বা তোমার ফাস্টফুডের কভার পেজ। তো জাস্ট যখন ফাস্টফুডটা শো করার জন্য বলবে, যখন প্লিজ ইটস হেয়ার ইট ইজ বলে, বা হেয়ার ইট ইজ স্যার বলে জাস্ট এরকম শো হবে। তখন বলবে যে ক্লোজার লুক, জাস্ট ফাস্টফুড নাম্বারটা বা তোমার ফটোটা ম্যাচ করতে, তখন তুমি ক্লোজার হবা, এরকম দেখাবা। এখন যদি তারপরে কোয়েশ্চন চলে প্লিজ শো ইউর পেজেস অফ ইউর ফাস্টফুড। এই ধরনের কয়েকটা কমন কোয়েশ্চন করে থাকে। প্লিজ শো ইউর পেজেস অফ ফাস্টফুড বললে আমি জাস্ট গিভ মি 1 মিনিট, যে এরকম একটা ফাস্টফুডের বই আছে। সো পেজেস অফ ফাস্টফুড বললে তুমি কি করবা, যে এরকম বলো দেখাইবা, এরকম এরকম দেখাইবা। সো প্রথম এইরকম করে দেখাইবা। তারপর বলবে যে প্লিজ শো দ্য ফন্ট ব্যাক। সো ফন্ট সাইড মানে উপরের সাইডটা যে বাংলাদেশ ফাস্টফুড লেখা থাকে এখানে। সো ফন্ট সাইডটা দেখাইবে এরকম, যে ফাস্টফুড বাংলাদেশ ফাস্টফুড, পুরো ফাস্টফুডটা এরকম দেখাইবা। তখন ব্যাক সাইড দেখার চেষ্টা করলে তুমি বলবা যে ব্যাক সাইডটা এরকম দেখাবা। তো ফ্রন্ট সাইড বললে তোমার ফ্রন্ট সাইডটা উপরের অংশটা, যে বাংলাদেশ ফাস্টফুড টাস্টফুড লেখা থাকে না এখানে। সো এই জিনিসটা তুমি দেখাইবা ফ্রন্ট সাইড বললে, আর ব্যাক সাইড বললে জাস্ট পিছনের দিকটা দেখাইবা। এই হইতেছে তোমার প্রথম দিকে। তারপরের কোয়েশ্চনটা হোয়াট ইজ ইউর ফাস্টফুড নাম্বার? ফাস্টফুড নাম্বারে ভুল করা যাবে না। ফাস্টফুড নাম্বার যদি ভুল করো তাহলে মনে করবে যে অন্য কেউ তোমার পরীক্ষাটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রক্সি দিতেছে। তুমি স্পিকিং তুমি নিজে দিতেছো না, তোমার অবর্তমানে কাউকে দিয়ে দেওয়াচ্ছ। সো এই ভুলটা করা যাবে না। সো প্রথম প্লিজ শো ইউর পাসপোর্ট নাম্বারটা তুমি পাসপোর্ট দেখে এরকম পাসপোর্ট দেখে E01197336 বলে দিবা। এই হইতেছে তোমার পাসপোর্ট নাম্বার, মানে জাস্ট এরকম যে 10171197 এরকম বলে দিবা। তারপর দেখে বলতে পারো, অথবা তারপর যে হোয়াট ইজ হাউ ওল্ড আর ইউ, জাস্ট তোমার একুরেট বয়সটা বলবা। এখন যদি বেশি বললে আসলে তখন সন্দেহ করবে, যেটা আমি বললাম এগুলো আসলে খুব সেন্সিটিভ কোয়েশ্চন, যে হাউ ওল্ড আর ইউ,
হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বললে তুমি জাস্ট দেখে বলবা যে 22nd 22nd 2000 22nd অক্টোবর 2000 এরকম বলতে পারো। তারপর হইতেছে যে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? আমি বললাম যে ডেট অফ বার্থটা তুমি দেখে পাসপোর্ট দেখে বলবা। তারপর হোয়াট ইজ ইউর কারেন্ট লোকেশন? কারেন্ট লোকেশনটা পাসপোর্ট দেখে বলতে পারো। কারেন্ট লোকেশনটা যেটা হোয়ার ইজ ইউর ফ্রম আর কারেন্ট লোকেশনের মধ্যে পার্থক্য আছে। কারেন্ট লোকেশন এবং পার্মানেন্ট লোকেশন এগুলো কিন্তু তোমার সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চন। অনেক সময় এক্সামিনার চেষ্টা করে তোমাকে একটু কি করা যাচাই করার জন্য আসলে তুমি দিচ্ছ কি না অন্য কেউ দিতেছে। সো সেজন্য জাস্ট কি করবা যে কারেন্ট লোকেশন বলে পাসপোর্ট দেখে কারেন্ট লোকেশন সম্পূর্ণ লোকেশনটা বলে দিবে একবারে যে তোমার পোস্ট অফিস সহ সবকিছু। তারপর পার্মানেন্ট লোকেশন বললে তুমি জাস্ট পার্মানেন্ট লোকেশনটা পাসপোর্ট দেখে সম্পূর্ণ লোকেশনটা এবারে এ টু জেড একবারে সম্পূর্ণটা বলে দিবা পাসপোর্ট দেখে। বাট হোয়ার আর ইউ ফ্রম এটা বললে তুমি যে কোনো জায়গা বলতে পারো। বাট পার্মানেন্ট এবং কারেন্ট লোকেশন এগুলো আসলে পাসপোর্টে দেওয়া আছে, সেই পাসপোর্ট অনুযায়ী দেখে বলা। তারপর হচ্ছে ক্যান ইউ শো ইউর রুম অ্যারাউন্ড? তোমার রুম কি দেখাতে পারবে? সো ডেফিনেটলি তোমার রুম দেখানোর সময় কি করবে, জাস্ট আমি একটা ডেমো দেখাইতেছি। তো রুম দেখানোর সময় এরকম দেখাইবা। তোমার যদি বাসায় পরীক্ষা দেওয়া সবচেয়ে উত্তম, যে এই সাজেশনটা নিয়ে রাখবা, বাসায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। বাসায় পরীক্ষা দিলে ইজিলি দেখানো যাবে। যেমন বাসায় পরীক্ষা দিলে তুমি এরকম বলতে পারবা যে দিস ইজ মাই বেডরুম, দিস ইজ দ্য উইন্ডো, দিস ইজ ওয়াইড্রোব, দিস ইজ মাই রিডিং রুম, রিডিং টেবিল, এরকম বলে তুমি বলতে পারবা। সবকিছু দেখাইবা, সবকিছু করে বাসায় দিলে বেড দেখাইবা, তারপর সবকিছু দেখাইবা। সো দ্যাটস ফর টুডে। আজকে আমরা জাস্ট বেসিক কোয়েশ্চেনগুলো আনসার দিলাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো আসলে এডুকেশন রিলেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব, অথবা লোকেশন হোম টাউন রিলেটেড এই দুইটা বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।